সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকে স্পন্সর স্মার্ট ভ্যালিকে। তাদের কাছে সবকটি ফোন পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। তাছাড়াও আপনারা যে কোনো প্রকার স্মার্টফোনের চাহিদা পূরণ করতে ঘুরে আসতে পারেন বসুন্ধরা শপিং মলের লেভেল 5-এ থাকা স্মার্ট ভ্যালি থেকে। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিবরাজ টেকভার্স থেকে আজকে আছি আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে, যারা সে আপনারা অনেকদিন ধরেই বসেছিলেন। সেটি হচ্ছে এই রেডমি K40 বা ওরফে পোকো F3। তো আমরা ফোনটি বেসিক্যালি পোকো F3টাই পেয়েছি, তবে আপনারা জেনে রাখবেন যে K40, পোকো F3 আর Mi 11X বেসিক্যালি সেম ডিভাইস। তো পোকো F সিরিজ এবং রেডমি K সিরিজ সাধারণত সেমি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো এখানে লঞ্চ করা হয়ে থাকে। তেমনটাই প্রতি বছরের মতো এবারও আমরা দেখতে পাচ্ছি আরেকটি সেমি ফ্ল্যাগশিপ ডিভাইস, যেটা আমরা পেতে যাচ্ছি 35,000 to 36,000 টাকা বেস মডেলটা। তো বেসিক্যালি এই ডিভাইসটি হচ্ছে একটি আনঅফিসিয়াল ডিভাইস। বাংলাদেশে এখনো পোকো অফিসিয়ালি কোনো পোকো F3 লঞ্চ করা নাই, সো আনঅফিসিয়াল হিসেবে কিনতে হবে যদি আপনার এই ডিভাইসটি প্রয়োজন হয়ে থাকে। আর আনঅফিসিয়াল ফোন তো কীভাবে বন্ধ হবে বা কী হচ্ছে না হচ্ছে সেটা তো আগের ভিডিওতে শাকিল অবশ্যই আপনাদেরকে জানিয়েছে, সো এই ভিডিওটি চেক করে নেবেন। তো সাধারণত এই ধরনের অ্যাফোর্ডেবল ফ্ল্যাগশিপ ডিভাইস তৈরি করার জন্য কোম্পানিকে পারফরমেন্স সেক্টরটা বাদে অন্যান্য যে দিকগুলো রয়েছে লাইক ডিসপ্লে বা ব্যাটারি বা এটা সেটা কাটছাট করার প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে সাধারণত অনেকেই ধরে নেয় যে হয়তো বা ফোনটিতে ডিসপ্লেটা একটু খারাপ হবে ফ্ল্যাগশিপ ফোনের তুলনায়, অথবা ব্যাটারিটা একটু খারাপ হবে বা কিছু স্পেশাল ফিচার থাকে যেগুলো আমরা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ওনলি ডিভাইসগুলোতে দেখে থাকি, সেটা হয়তো এখানে মিস যেতে পারে। তো পোকো F3-তে আমরা ফ্ল্যাগশিপ গ্রেড কিছু ফিচার দেখতে পাবো, যেমন 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার। পোকোর তরফ থেকে এই ডিভাইসটির মোটো হচ্ছে স্ট্রংগেস্ট প্রসেসর ইয়েট, এবং দে লিভস আপ টু দ্যার নেম। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 870, যেটি কিনা স্ন্যাপড্রাগন 865-এর একটি ওভারক্লক ভার্সন, যেটার প্রাইম যে কোডটা রয়েছে সেটা হচ্ছে 3.2 GHz। ক্যান ইউ বিলিভ ইট? তো স্ন্যাপড্রাগন 870-কে নিয়ে কিছু সংক্ষেপে কথা বলি। এটি হচ্ছে 7 ন্যানোমিটার প্রসেসিংয়ে বিল্ড করা। এটির ম্যাক্স বুস্ট ক্লক হচ্ছে 3.2 GHz। পাশাপাশি এটাতে ফ্ল্যাগশিপের মতোই আপনারা UFS 3.1 স্টোরেজ পাচ্ছেন এবং LPDDR5X RAM পাচ্ছেন। আর এই পুরো বিষয়টা বেসিক্যালি এই প্রাইস সেগমেন্টে দি বেস্ট ফিচার ইউ উইল এভার গেট ইন এনি স্মার্টফোন। যদি এটা আমি আনঅফিসিয়াল দামের হিসেবে তুলনা করি, আবার অফিসিয়ালের দিকে গেলে এই ফোনটার যদি দাম আরও বেড়ে যাবে, তখন বলা যায় কাইন্ড অফ এক্সপেক্টেড ফিচার্স। আরও কিছু প্রিমিয়াম গ্রেড ফ্ল্যাগশিপ ফিচার এতে মিস যাচ্ছে না, যেমন 5G সাপোর্ট, Wi-Fi 6 সাপোর্ট, এবং এটাতে দেওয়া হয়েছে প্যাসিভ কুলিং সিস্টেম। তাদের লিকুইড কুলিং টেকনোলজিটা বেশ যথার্থ কাজ করেছে। আমি ফোনটিতে যখন মোটামুটি হেভি প্রেশার দিয়েছি, লাইক গেমস খেলেছি অথবা ইউটিউবে ভিডিও দেখেছি, আমি খেয়াল করলাম যে ফোনটা তেমন একটা গরম হচ্ছে না বা আমি আমার হাতে গরম ফিল করতে পারছি না। তো এটার জন্য আমার কিছুটা কনফিউশন তৈরি হয়েছিল, তাই আমি ফোনটিতে একটা স্ট্রেস টেস্ট করেছি এবং সেখানে দেখতে পেলাম ফোনটি যেন গরম না হয় সেই জন্য পারফরমেন্সটাকে মোটামুটি ভালোই ডাউন করে দেওয়া হয়, যাতে করে ফোনটি হাতে হিট তেমন একটা ফিল না দেয়। 24%-এর মতো থার্মাল থ্রটলিং করেছে। তো এটার ওভারঅল টেম্পারেচার পারফরমেন্স আমার কাছে সন্তুষ্ট মনে হয়েছে। সো এটা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তবে যারা একদম কম্পিটিটিভ গেমিং নিয়ে খুব বিজি থাকেন তাদের জন্য হয়তো বা এটা কিছুটা কি বলে পেইন দিতে পারে। তবে এটা আমার কাছে খুব বেশি একটা ম্যাটার করতেছে না, কারণ অ্যাকচুয়ালি গেমিং ডিভাইস কিনতে হলে আপনাকে বাজেট অবশ্যই আরেকটু বাড়াতে হবে। তো ওভারঅল ফোনটিতে আমার কিছু ইউজের পর, এটাতে গেমস খেলার পর, ক্যাজুয়াল অ্যাপস ইউজ করার পর আমার কাছে বলতে হচ্ছে ফোনটি তার 120 Hz রিফ্রেশ রেটকে সঙ্গে মিলে খুব সুন্দর স্মুথ একটি পারফরমেন্স আমাকে ডেলিভার করেছে। সো পারফরমেন্স ক্যাটাগরিতে এটা বলতেই হয় যে 35,000 to 36,000 টাকায় এটা বর্তমানে বেস্ট ডিভাইস। বর্তমানে আপনারা এই ফোনটির বেস মডেলটা 36 থেকে 37,000 টাকার রেঞ্জে পেয়ে যাবেন, যেটা কিছুদিন আগেও 40+ ছিল। তবে আমি অবশ্যই আশা করব পোকো বাংলাদেশ যেন এই ডিভাইসটি অ্যাটলিস্ট এই ডিভাইসটা অফিসিয়ালভাবে নিয়ে আসে। তো সকলের নিকট এই ফোনটি পছন্দের শীর্ষে থাকার একটি প্রধান কারণ হচ্ছে এই ফোনটির ওভারঅল ডিজাইন। তো এই পুরো ডিজাইনটা যে একটা অ্যাস্থেটিক অ্যাপ্রোচ রয়েছে পোকো বা শাওমির তরফ থেকে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবার তারা যে ফ্ল্যাগশিপ সিরিজ বের করেছে Mi 11, তার সাথে আর ডিজাইনে বেশ সামঞ্জস্যতা রয়েছে। যেমন আপনারা যদি ক্যামেরা বাম্প, পেছনে কালারের স্টাইলটা এবং ম্যাটেরিয়াল চয়েসটা এবং স্লিমনেস এই ব্যাপারগুলো যদি দেখেন তাহলে অবশ্যই ওটার সাথে রিলেট করতে পারবেন। ফোনটি 7.8 মিলিমিটার স্লিম হওয়ায় এটা মানে হাতে ধরেও একটা খুবই প্রিমিয়াম একটা ফিল আসে। তাছাড়া 196 গ্রাম ওজনের এত হালকা পাতলা একটা ওজন, 96 হয়তো বা খুব বেশি না, তবে তাদের ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার মতে পারফেক্ট হয়েছে, যার জন্য হাতে নিলে ফোনটাকে আমার খুব বেশি একটা ওয়েট মনে হচ্ছিল না। সো এই ক্ষেত্রে আমি বলবো Xiaomi গুড জব। এই ফোনটি যারা রেগুলার ব্যবহার ইউজ করতে চাইবে ডেইলি ড্রাইভার হিসেবে একদম পারফেক্ট। যদি আপনি বড় ফোন লাইক করে থাকেন, ফোনটিকে আমার কাছে কিছুটা চৌড়াই মনে হয়েছে। K30 Pro এর সাথে আমার কাছে কম্পেয়ার করেছি, তাই এটাই মনে হলো। তো হোয়াইট ফোন এটা হাতে নিলে আমি বুঝতে পারছিলাম। আর তাছাড়াও ফোনটার যে ওভারঅল মানে যে বেজেলের পরিমাণগুলো আমার কাছে কাইন্ড অফ বাজেট ফোনের মতো মনে হয়েছে কেন যেন। আমার K30 Pro-রও বেজেল এর চেয়েও ন্যারো। সো
ওই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। যদিও উপরের দিকে মোটা হওয়ার কারণ হচ্ছে এটাতে যে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, সেটার একটা স্পিকার এখানে আপনার বেশ কিছুটা জায়গা নিয়ে বসানো হয়েছে। এখন এখানে দুটো পাস থ্রু রয়েছে, একটা হচ্ছে ফরওয়ার্ড ফেসিং আর একটা হচ্ছে উপরের দিক থেকে, তিনটা 6টা ফুটা রয়েছে, যাদের একটা হচ্ছে এয়ার ব্লাস্টার। তো সাউন্ড বেসিক্যালি আপনি এখানে চাপ দিলেও ব্লক হবে না, এখানে চাপ দিলেও ব্লক হবে না। সো এটা একটা দিক থেকে হ্যাম্পার করছে, সেটা হচ্ছে যখন কারোর সাথে ফোনে কথা বলেছি তখন কিছুটা সাউন্ড মানে বেরোচ্ছিল যেন পাশে যেন শুনতে পায়, এরকম একটা অবস্থা। সো এটা একটা বিরক্তিকর একটা এক্সপিরিয়েন্স ছিল। আর নিচের বটম চিহ্ন আমার মনে হয় স্লিমই, তবে আরেকটু স্লিম আমরা এক্সপেক্ট করতে পারি। আরও কিছু আমি ডিভাইস দেখেছি একশো কম বাজেটে যেটা আরও স্লিম নিচের থেকে। ফোনটির ডিজাইন সেকশনে আরও কিছু সামঞ্জস্যতা রয়েছে তাদের এই সিরিজের ফোনগুলোর সাথে, সেটা হচ্ছে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করে, এবং এই পাওয়ার বাটনটি কিন্তু আপনার ফোনের ফ্রেম থেকে একটু পরে। সো এটা ইজিলি প্রেস করা যায়, ইজিলি রিচ করা যায়, এবং আনলকিং স্পিড ইজ ভেরি ফাস্ট। এবং বিল্ড কোয়ালিটি থেকে নজর দিলে দেখা যাবে এর পেছনে এবং সামনে গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় সব থেকে একটা নেগেটিভ বা ব্যাড সাইড হবে এটার প্লাস্টিক ফ্রেমটা। গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে মেটালিক একটা ভাইব তুলে আনার জন্য, বাট এটা কোনো মেটাল না, যেটা আমার K30 Proতে অ্যাটলিস্ট দেওয়া হয়েছে মেটাল ফোন। সো ওটা ইউজ করে অ্যাটলিস্ট আমার এদিক থেকে খুব শান্তি লাগে, হাতে অ্যাটলিস্ট অনেকটাই প্রিমিয়াম লাগে। প্লাস্টিকে কোনো প্রবলেম না থাকলে দিস ফোন ইজ ওকে, বাট অ্যাজ এ K30 Pro ইউজার এটা আমার কাছে একদমই নেগেটিভ মনে হয়েছে। ফোনটির আনবক্সিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ওয়েলকামিং মনে হয়েছে। বক্সটি খুলে আমি এটাতে একটা চিঠি পেলাম উপরে, যেটা আমাকে যেন আমন্ত্রণ করছিল তাদের পোকো ফ্যামিলিতে। আর পাশাপাশি আপনারা বক্সে পাচ্ছেন কিন্তু একটি ফাস্ট চার্জার 33 ওয়াটের এবং উইথ এ ফাস্ট চার্জিং কেবল। সো আপনারা অবশ্যই একটাও হারাবেন না, যদি আপনি কেবলটা হারাই ফেলেন তাহলে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জ পাবেন না। আর এই ফাস্ট চার্জারটা তো পুরোই জোস। এই ফোনটাতে 4520 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, হুইচ ইজ ফেয়ারলি নট এ লিটল ওয়ান বাট নট অলসো এ লার্জ ওয়ান। তাই এই সাইজের ব্যাটারিটাকে এটা 33 ওয়াট ফাস্ট চার্জার দ্বারা মোটামুটি সহজেই ফুল চার্জ করে নেওয়া গিয়েছে। যদিও ওয়েবসাইট বলছে 58 মিনিটস নাকি 52 মিনিটস জানি, কিন্তু আমি এই ফোনটি চার্জ করতে পেরেছি 1 আওয়ার অ্যান্ড 6 to 7 মিনিটস লেটার। হেভি ইউজে 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ, এবং রেগুলার ব্যবহারে 5 থেকে 6 ঘন্টা, সামটাইমস 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম ইজ ওকে আই থিঙ্ক। আপনি যেহেতু মোটামুটি ভালো একটি ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন, সো আপনি যদি ফোনটি আপনার ব্যবহার যখন করছেন না সেই সময় যদি কিছু সময়ের জন্য চার্জে লাগিয়ে ফেলেন, তাহলে খুব দ্রুতই আপনি 80-90-তে চলে যাচ্ছেন। আর স্ট্যান্ড বাই মোডে আমি ফোনটাতে একদিন পরে বা এক রাত পরে 2 থেকে 3% চার্জ চলে যাচ্ছিল, এটা একেবারেই ওকে। তো এইরকম মাঝারি আকারের ব্যাটারি ব্যাকআপের পেছনের মূল কারণ হচ্ছে এটার 120 হার্জের ডিসপ্লেটা। আমি ফোনটিকে ফুল টাইম 120 হার্জ মোডে চালিয়েছি, তাই এরকম কিছু ব্যাকআপ পেয়েছি। আপনি যদি 60 হার্জে যান তাহলে আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন, তবে আমার মনে হয় না সেটা ওর্থি, কেননা আপনি ফোনটিকে ফাস্ট চার্জ করে নিতে পারছেন। সো আপনি এটিতে 120 হার্জ মোডে অল টাইম দিয়ে চালিয়ে বেশ মজা পাবেন। পাশাপাশি পুরো ডিসপ্লে এক্সপিরিয়েন্সটাকে একদম ফ্ল্যাগশিপ লেভেলে পৌঁছে দেওয়ার জন্য এটাতে কিন্তু 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। Xiaomi এটাকে বলছে যে তারা সুপার রেজলিউশন নামক একটা ব্যাপার বা একটা ফিচার ব্যবহার করেছে এটাতে। সো সাধারণত নর্মাল 1080p ডিসপ্লে প্যানেলগুলোতে 1024টা এরকম দাগ বা কিছু একটা রেখা থাকে, যেটার উপর বেসিক্যালি আঙ্গুলের টাচটা আইডেন্টিফাই করা হয়। তারা বলছে এই ক্ষেত্রে তাদের রেজলিউশনটা হচ্ছে 8640 বাই 19200, যেটা অলমোস্ট 4 টাইমস নাকি 8 টাইমস বেশি, 8 গুণ বেশি না। সো আপনার পুরো টাচের অ্যাকুরেসি হবে একদম পিন পয়েন্ট, এবং 360 হার্জের কারণে ওভারঅল টাচ এক্সপিরিয়েন্স বা স্মুথনেসটা একদম খুবই প্রিমিয়াম লেগেছে। সো এই ডিসপ্লেটা আমার কাছে এই ফোনটির ক্ষেত্রে একটি ভেরি বিগ প্লাস পয়েন্টই আমি বলবো। তো এই ডিসপ্লেটি এই বাজেটে দি বেস্ট হওয়ার কারণ হচ্ছে এটার কালার অ্যাকুরেসি। এই ফোনটিতে আপনারা ডেল্টা ই 0.36 এর মতো কালার অ্যাকুরেট পাবেন, যেটা বেসিক্যালি প্রফেশনাল গ্রেডে ধরা হয়ে থাকে। লেস দেন 1 হলে সেটা একদম প্রফেশনাল গ্রেড। সো ডিসপ্লে কোয়ালিটি ইন মাই ওপিনিয়ন ইজ ফ্যান্টাস্টিক, বাট এটা কিন্তু রিসেন্টলি আমাদের রিভিউ করা Mi 11 লাইটের মতো 1 বিলিয়ন কালার বা 10 বিট ডিসপ্লে সাপোর্ট করে না। এটা একটা 8 বিট প্যানেল, সো সেটার মতো 1 বিলিয়ন কালার এটাতে দেখতে পারবেন না। দেখতে পাবেন শুধুমাত্র 16.7 মিলিয়ন কালার্স, হুইচ ইজ নট ব্যাড অ্যাট অল। কেননা আমরা এই ধরনের ফোন আসলে কোনো প্রফেশনাল গ্রেড কাজ করার জন্য করি না। তবে যদি আপনারা কোনো প্রকার ফটো এডিট করতে চান, এই ধরনের ফোনগুলোতে আপনারা সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন। সো যারা মোবাইলে ফটো এডিট করে তাদের জন্য একদম আইডিয়াল একটা চয়েস। পাশাপাশি একদম ফ্ল্যাগশিপ গ্রেড একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্রাইটনেস। এটার ক্যাজুয়াল ব্রাইটনেস বা টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 900 নিটস। সানলাইটে যাবেন তখন এটা 1300 নিটস পর্যন্ত ইনক্রিজ হয়। সো এই পরিমাণ ব্রাইটনেসের ফলে এই ডিসপ্লেটা আমি বাইরে অনায়াসে ইউজ করতে পেরেছি, সানলাইট আমাকে মোটেও হ্যাম্পার করে নাই। আর এটার যে অ্যামোলেড প্যানেলটা, এটা ব্যবহার করা হয়েছে স্যামসাং E4 প্যানেল। সো E4 প্যানেল বেসিক্যালি E3 থেকে 15% পাওয়ার এফিশিয়েন্ট। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আসলে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতেও 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া গিয়েছে।
পাশাপাশি এই ডিসপ্লেটি HDR কন্টেন্ট সাপোর্ট করে, কেননা এটা একটা HDR10 ডিসপ্লে। আর আমরা অনেকেই জানি যে আসলে বর্তমানে কোনো মিডিয়াই আসলে 120 FPS এ চলে না, বেশিরভাগই 24 অথবা 30 অথবা 60 FPS এ চলে। সো সেই ভিডিওগুলোকে এটার 120-এর সাথে খাপ খাওয়ানোর জন্য এটাতে MEMC নামক একটি ফিচারের সাপোর্ট রয়েছে, যেটি বেসিক্যালি একটি 30 FPS বা একটি 60 FPS কে 120 FPS এ উন্নীত করা হয়। আরও আছে এটাতে একটি সুন্দর একটি ভাইব্রেশন মোটর, X অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, যেটা আইফোন বা উই গ্রেডের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো একটা হ্যাপটিক ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে, এবং আমার কাছে এটা ভালোই মনে হয়েছে। রেগুলার ব্যবহারে এই ভাইব্রেশন ফিলটা মজারই, তবে একদম ওইরকম ফ্ল্যাগশিপ গ্রেড কিছু না অবশ্যই। যেহেতু তারা এই ডিভাইসটিকে গ্লোবালি লঞ্চ করার প্ল্যান আগেই করে ফেলেছে, যার কারণে পোকোতে আমরা ফোনটি দেখতে পাচ্ছি, সেজন্য এখানে কিছু স্পেসিফিক ফিচার যেটা গ্লোবালি সব ডিভাইসে দেওয়া প্রয়োজন পড়ে সেগুলো মিস জানে। যেমন এটাতে আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে, NFC দেওয়া হয়েছে, ব্লুটুথ 5.1 দেওয়া হয়েছে, ডুয়াল ব্যান্ড GPS দেওয়া হয়েছে যেটা একই সাথে নাভিক সাপোর্টেড, এবং ডলবি অ্যাটমস ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। স্পিকার সাউন্ড কোয়ালিটি আমার কাছে আমার এক্সপেকটেশন অনুযায়ী তেমন একটা ভালো লাগে নাই। আমার কাছে মনে হচ্ছিল যেন এটা থেকে আমার K30 Pro এর সিঙ্গেল স্পিকারই এর চেয়ে বেশি বেটার আউটপুট দিচ্ছে। আমার ওইটার স্পিকারের সাউন্ড আমি কিছুটা হলে বেস পাচ্ছি হালকা, এবং সাউন্ডের লাউডনেসটা বেশ ভালো ছিল। তো সেই হিসেবে এটা যেহেতু দুইটা স্পিকার, সো এটা লাউডনেসটা আরও ভালো হওয়া উচিত ছিল, তবে আমার কাছে ওভারঅল লাউডনেস তেমন একটা ভালো মনে হয় নাই। যদি এইভাবে ফোনটাকে ধরলে কিছুটা সাউন্ড কানের দিকে আসে, তবে আমার কাছে এনাফ লাউড মনে হয় নাই, এবং সাউন্ডের সিগনেচারটাও কেমন যেন মানে একটা ডেপথ নাই, মানে আমার ওটার মতো এত বেজ একটা নাই, একদম লিনিয়ার একটা সাউন্ড। সো সেই জন্য আমার কাছে খুব বেশি একটা পছন্দ হয় নাই। ফোনটির ক্যামেরা সেকশনে দুটো সুন্দর স্পেশাল ফিচার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভিডিও মোডে এটাতে 1080p 30 fps এ ক্যামেরা AI ফিচার দেওয়া হয়েছে, যেটা আমরা আগে শুধু পিকচারের বেলা দেখতাম। আর কিছু মুভি ইফেক্ট দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনারা বেশ সুন্দর সুন্দর কিছু সিনেমেটিক শর্টস নিতে পারবেন। তো চলুন কিছু সিনেমেটিক মানে স্টাইলগুলো দেখে নিই। আর আপনারা ক্যামেরা বাম দেখে হয়তো লক্ষ্য করেছেন যে মাঝখানে কিন্তু ছোট ছোট জিনিস দুইটা, ফোনে তো 3টা ক্যামেরা দাও। সো এই আরেকটা জিনিসটা কি, এটা হচ্ছে একটা মাইক্রোফোন, এবং এই ফোনটিতে কিন্তু আপনারা উপরে, নিচে এবং পেছনে 3টা মাইক্রোফোন পাচ্ছেন, যেটা 360 ডিগ্রি সারাউন্ডিং সাউন্ড ক্যাপচার করবে। সো এই জন্য আমি ফোনটিতে ভিডিও রেকর্ড করার সময় এই সাউন্ডের ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। কোথাও হাঁটতে গেলে এখানে কি সাউন্ড হচ্ছে, এখানে কি সাউন্ড হচ্ছে, এটা কাইন্ড অফ একটু মানে ডিরেকশনালি চলে আসে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো ক্যামেরার কথা যেহেতু আসলাম, চলুন ক্যামেরার দিকে চলে যাই। এই ফোনটির পেছনে আপনারা 3টি ক্যামেরা পাচ্ছেন। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে সনি IMX582 সেন্সর, যেটা 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আরও পাচ্ছেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যেটা সারপ্রাইজিংলি 8 মেগাপিক্সেল ক্যামেরা। আর একটা টেলিমেক্রো ক্যামেরা পাচ্ছেন, যেটা হচ্ছে 5 মেগাপিক্সেল। আর সামনে আপনারা পাচ্ছেন কিন্তু 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো এই সেন্সরটির আমার কাছে হাই ডাইনামিক রেঞ্জ এক্সেলেন্ট মনে হয়েছে, এবং শার্পনেসটা এক্সেলেন্ট মনে হয়েছে। আর হাই ডাইনামিক রেঞ্জ বেশ ভালো হওয়ার কারণে দূরে কোনো ব্রাইট এরিয়াতে বেশ ভালোভাবেই মানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের হাইলাইটটা বেশ ভালো ব্যালেন্স করতে পারছিল। সো এই কারণে কোনো ওয়াশ আউট ছবি তেমন একটা আমি উঠতে দেখছিলাম না। সো এই দিক থেকে ক্যামেরা সেন্সরটা ভালো, তবে এটার যে সফটওয়্যার অ্যালগোরিদমে যে হোয়াইট ব্যালেন্সটা তারা অ্যাপ্লাই করার চেষ্টা করেছে, সেটা আমার কাছে একটু ইনঅ্যাকুরেট মনে হয়েছে। দিনের বেলা তো একটু অন্যরকম টাইপ ছবি উঠছিল, সো ওভারঅল কালার রিপ্রোডাকশনটাও একটু অন্যরকম ছিল অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের থেকে। সো এই দিক থেকে আমি বলবো এটা একটু ডাউনসাইড, বা অনেকেই আছে আসলে যারা একদম অ্যাকচুয়াল কালার ছবি উঠুক এমনটা আসলে চায় না। আমি ক্যামেরাতে ছবি তুলব এবং আফটার ক্লিক জাস্ট ওয়ান আফটার ক্লিক ছবিটা যেন দেখতেই সুন্দর হয়, যে কোনো জায়গায় যেন আপলোড করতে পারি, সেরকম চিন্তা করলে হয়তো এটা সবার কাছে ভালো লাগতেও পারে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, কেননা লো লাইটে আপনারা মোটামুটি বেশ ভালো একটু ডিফারেন্ট কাইন্ডস অফ পিকচার এতে দেখতে পাবেন। আমি দেখছিলাম আমার হালকা ব্লুইশ গ্রেটা একদম সাদা অ্যাশ ছাই টাইপ একটা কালার হয়ে যাচ্ছে। সামটাইমস অন্য কালারগুলো একটু স্যাচুরেটেড লাগছে, সামটাইমস একটু ব্রাইট লাগছে, ওয়াশড আউট টাইপ লাগছে। সো এই জিনিসগুলো আপনারা কিন্তু এটাতে অবশ্যই ফেস করবেন। সো এটা যাতে ভালো লাগে না তাদের জন্য ব্যাড লাক, আর যাদের জন্য ভালো লাগে তাদের জন্য ইটস ওকে। অন্যদিকে এটার ফ্রন্ট ক্যামেরাটা আমি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটার হাইলাইট ব্যালেন্স, সো ডিটেলস এবং কালার অ্যাকুরেসির দিক থেকে আমি বলবো এটা বেশ ভালো। তবে আমার মনে হয় এই জিনিসটা ফেসের দিকে কিছুটা এক্সট্রা অন্যরকম কালার অ্যাপ্লাই করে, যার কারণে স্কিন টোনটা আমার কাছে অ্যাকুরেট আসলে মনে হয় নাই। তো আপনারা যদি নিজেকে একটু ক্যামেরার সামনে ফর্সা দেখতে মনে চায়, দিস ইজ নট দ্যাট। তো ওভারঅল ফ্রন্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স আমি বলবো 20,000 টাকায় ওয়ান অফ দি বেস্ট, ইউ ক্যান গো ফর দিস। বিশেষ করে মেয়াপুরা যারা রয়েছেন তারা, মেয়াপুরা ছেলে আপুয়া নাকি, বিশেষ করে ফিমেল ইউজাররা যারা রয়েছেন তারা অবশ্যই যেতে পারেন যদি আপনার ফ্রন্ট ক্যামেরাটা বেশি দরকার হয়। তবে একটা জিনিস আমার কাছে মোটেও ভালো লাগে নাই, এই ফ্রন্ট ক্যামেরাটার মধ্যে সাদা একটা কি সার্কেলের মতো খালি ব্লিং ব্লিং করে, আমার কাছে খুবই বিরক্ত লাগছে। এটা অ্যাটলিস্ট পুরোটা কালো হওয়ার মতো একটা অবস্থা রাখলে আমার খুবই ভালো হতো। চলে আসি ফোনটির ভিডিও রেকর্ডিং কোয়ালিটিতে।
ফোনটিতে আপনারা পাচ্ছেন 4K 30 FPS উইথ EIS বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। সো এই ফোনটিকে আপনারা যদি ভিডিও করার সময় একটু ঝাঁকাঝাঁকি করেন, ফোনটি সেটা সহজে স্টেবল করে নেবে। তবে অবশ্যই কোনো বাম্পি রোডে একটা ফুল স্পিডের গাড়ির মধ্যে গুড সুন্দর স্টেবিলাইজেশন মোটেও এক্সপেক্ট করবেন না। জাস্ট টুকটাক হাঁটাহাঁটি এসব কাজের জন্য স্টেবিলাইজেশনটা বেশ ভালো ছিল এবং ভিডিও রেকর্ডিং কোয়ালিটি আমি বলবো বেশ সুন্দর। হাইলাইট ব্যালেন্স এবং হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কালারিং প্রোডাকশনটা আমার কাছে ন্যাচারালি মনে হয়েছে। সো ওভারঅল আমি বলবো ভালো। তবে আমার মনে হয় ব্রাইটনেসটা আর একটু বেশি হতে পারতো। অ্যাকচুয়াল যে সিচুয়েশন তার থেকে আমার কাছে মনে হয় ভিডিওতে একটু কম দেখায়। আর একটা জিনিস খেয়াল করলাম যে ভিডিওর সময় এবং পাশাপাশি পিকচার তোলার সময় ফোকাস জনিত হালকা একটু প্রবলেম ফেস করেছি। আমার মনে হচ্ছিল সামটাইমস আমি ঠিকমতো ফোকাস করতে পারছি না, মানে অটো ফোকাস মোডে। তবে যদি আমি ভালো করে ট্যাপ করে নিই তাহলে আবার ফোকাস করছিল। সো আমার মনে হয় এটা একটা সফটওয়্যার ইস্যু, তারা এটা হয়তো আর একটু ফিক্স করে নিতে পারবে। আরও আছে এটাতে আমার পছন্দের 5 মেগাপিক্সেল টেলিম্যাক্রো ক্যামেরা, যেটা আসলে আমি মোটেও তেমন একটা ইউজ করি না। তবে সামটাইমস আপনারা যদি ম্যাক্রো ফটোগ্রাফি করতে চান, দিস লেন্স ইজ রিয়েলি গুড। আর পাচ্ছেন 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, যেটা আমার কাছে সারপ্রাইজিংলি সুন্দর লেগেছে। এবার তারা কালার যে অ্যালগোরিদমটা রয়েছে সেটা ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটা বেশ কাছাকাছি মিলাতে পেরেছে বলেই আমার কাছে মনে হয়েছে। সো সেই দিক থেকে আমার কাছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা ভালোই লেগেছে। তবে ডিটেলসে তেমন কোনো আহামরি ইম্প্রুভমেন্ট অবশ্যই আশা করবেন না, ডিটেলসটা খুব বেশি একটা ভালো না। আর লো লাইটে কিন্তু পুরোপুরি ওভার পিকচার ডিটেলস কিন্তু ফল করতে শুরু করে। তো সব শেষে চলে আসে এটা সফটওয়্যার নিয়ে আলোচনা। এটাতে MIUI 12.5 দিয়েছে, যার কারণে আমি ফোনটাকে আরেকটু নতুন করে আমি ফোনটাকে ইউজ করতে চেয়েছিলাম। কেননা আপনারা জানেন MIUI 12.5 কিন্তু বেশ ভালো প্রমিসিং নিয়ে এসেছিল Xiaomi ইন টার্মস অফ পারফরমেন্স ইম্প্রুভমেন্টস এবং ওভারঅল লাইটনেস। কিন্তু আমার কাছে রিসেন্টলি আমাকে হয়তো বলতে শুনবে যে MIUI 12.5 ইজ নাথিং সুপার স্পেশাল টু মি। তেমন কোনো আমি বাগটা আসলে ফেস করি নাই, যেটা রিসেন্টলি আমি Mi 11-এর মধ্যে আমি অথবা Mi 11 লাইটের মধ্যে আপনাদের দেখিয়েছিলাম। সেরকম কিছু আমি এটাতে দেখতে পাই নাই। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্স ইজ ওকে। তো এই ছিল Poco F3 নিয়ে আমার বিস্তারিত আলোচনা। তো এখন সময় হয়েছে আসলে ফোনটির প্রোস এবং কনস একসাথে দেখে না। সো দেয়ার ইউ হ্যাভ ইট। এই তো K40 নিয়ে আমার আলোচনা বা Poco F3 নিয়ে আমার আলোচনা। হয়তো ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, বাট আশা করি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ফোনটি নিয়ে আমার বিশ্লেষণগুলো কতটা অ্যাকুরেট ছিল। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। 50 মিনিট।